আচ্ছা দেখেন, তো গতদিন হচ্ছে পড়াইছিলাম হচ্ছে যে ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবার হচ্ছে বেসিক ডিফারেন্স পর্যন্ত পড়াইছিলাম, আর মূলত ধারণা দিয়েছিলাম যে আসলে ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কী। আর তার সাথে পড়াইছিলাম হচ্ছে আমি ওই যে বিভিন্ন ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের যে নামগুলো ছিল, ক্লাসিফিকেশন ছিল, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, তো দেখেন আসলে পরের স্লাইডটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে জাস্ট জানার জন্য, এটা হচ্ছে 2021 সালে একটা রিপোর্ট নেওয়া হয়েছে যে আসলে ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের যে ইউজেস, মানে কীরকম ইউজ হচ্ছে, হ্যাঁ, তার একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সিনথেটিক যে ফাইবার্সগুলো আছে এগুলো হচ্ছে আপনার 68.2%, ঠিক আছে। মানে আমরা যত ফাইবার ইউজ করতেছি এখন বর্তমানে, তো 2021 সালে দেখা গেছে যে 68.2% হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার তারা হচ্ছে ইউজ করছে। তাহলে এইটার মানেই হচ্ছে বোঝা যাচ্ছে যে আসলে ম্যানমেড ফাইবারের ইউজেসটা কতটুকু বাড়ছে এবং এটার গ্রহণযোগ্যতা কতটুকু। তো বেসিক্যালি ম্যানমেড ফাইবারের হচ্ছে যদি আমি বলি যে অ্যাপ্লিকেশন কেন বাড়তেছে, ফার্স্ট হচ্ছে এর হচ্ছে কস্টটা হচ্ছে কম, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটা অ্যাভেলেবিলিটি আছে, অ্যাভেলেবেল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভেলেবেল। তারপর যে কোনো কাপড় তৈরি করার পর তো রং করতে হয়, তাই না, ডাইং করতে হয়, তো এটা হচ্ছে ইজিলি ডাইং করা যায়, ইজি ডাইং, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েস্টেজ কম থাকে এর মধ্যে, যেহেতু ওয়েস্টেজ কম থাকে দ্যাটস ওয়াই এটাকে কি এক্সট্রা কোনো প্রসেসিং করতে হয় না। সো এখানে কি থাকে, ইমপিউরিটিস কম থাকে, ইমপিউরিটিস কম থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি এই চারটা জিনিসের জন্যই ম্যানমেড ফাইবার হচ্ছে কি ইউজেসটা বাড়তেছে। কিন্তু এর পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এর ওটা তো আছেই, সাথে হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশন, ময়েশ্চার অ্যাবজর্পশন কী করে, সে কী করে, কম করে। সো দ্যাটস ওয়াই যদি হচ্ছে আমরা কোনো কাপড় যদি তৈরি করি যে ম্যানমেড ফাইবার দিয়ে, তাহলে দেখা যাবে ওইটা ঘাম শোষণ করবে কম, আর যেহেতু ঘাম শোষণ কম করতেছে সুতরাং এগুলো আমরা কি গরমকালে কি খুব বেশি একটা ইউজ করতে পারবো না। তাহলে আমি যদি পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন দেই যে সাপোজ আপনি একজন ইউজার ফেব্রিক ইউজ করতেছেন এবং প্রচণ্ড গরম, ঠিক আছে, আপনি কোন ধরনের ফাইবারের তৈরি কাপড় হচ্ছে আপনি ইউজ করবেন, হ্যাঁ, এটার একটা আপনি স্টেটমেন্ট দেবেন এবং সেটা আপনি জাস্টিফাইড করবেন এটা। তাহলে দেখা যাচ্ছে একটা টেকনিক্যাল কোশ্চেন করে ফেললাম, প্লাস এইটার জন্য আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো ইন ডিটেলস কি বর্ণনা করতে হবে, ঠিক আছে। যে ঠিক আছে ন্যাচারাল ফাইবার তার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কী, আর হচ্ছে আপনার ম্যানমেড ফাইবারের কী অ্যাডভান্টেজ কী, ব্যাপারগুলো এরকমই আপনার কি বলতে হবে। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো যে যদি আমার সামার সিজন হয়, সামার সিজন, তাহলে কোন ফাইবারের তৈরি কাপড় আমাদের জন্য বেশি উপযোগী? কটন, কটন বা হচ্ছে মূল কথা হচ্ছে ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল, ঠিক আছে। আর উইন্টার সিজনের জন্য ম্যানমেড, ম্যানমেড বেসিক্যালি, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, এটা একটু মনে রাখেন। আচ্ছা আচ্ছা, এটা তো একটা জাস্ট হচ্ছে একটা ইয়ে দেখাইছে। এখন দেখেন কার্ভটা, যে 1975 সালে এর ইউজেসটা কতটুকু ছিল, 34%, এটা বাড়তে 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 2030-এ এরা প্রেডিক্ট করছে যেটা অ্যারাউন্ড হচ্ছে আপনার কি 140%-এর বেশি হয়ে যাবে। তার মানে হচ্ছে 2030 সালে দেখা যাবে যে এটা এত পরিমাণ এটা সহজলভ্য হবে, এবং দেখা যাচ্ছে কিছু পরিমাণ যে আপনার ডিফিকাল্টিস থাকে সেগুলোও দেখা যাচ্ছে যে মডিফাই করা ট্রাই করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এটার ইউজেস অনেক পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা দেখেন, এখন হচ্ছে ম্যানমেড যে ফাইবারগুলো আছে, তো ম্যানমেড ফাইবারের মধ্যে এসিটেট যে ফাইবারটা আছে, এসিটেট অথবা ভিসকস, তো কমার্শিয়ালি এগুলাকে হচ্ছে আপনার একটা হচ্ছে সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন আকারে। এটা কীরকম, যে বলা হয় যে সিএ ফাইবার, প্যান ফাইবার, প্যান হচ্ছে কি অ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রাইলিক যেটা আছে, হ্যাঁ। তারপর ভিসকস বলে সিভি ফাইবার, তাহলে ওইটা হচ্ছে কি সিভি বলতে কী বোঝাচ্ছে, ভিসকস। তারপর যদি বলে পিই ফাইবার, পিপি ফাইবার, পি হচ্ছে পলিইথিলিন, পিপি হচ্ছে পলিপ্রোপাইলিন। সো এগুলো আপনাদেরকে জানতে হবে। তো আমি পরীক্ষায় এরকমও দিতে পারি যে হচ্ছে আপনাকে বললাম যে হচ্ছে কিছু আমি ফাইবারের নাম দিয়ে দিলাম, বললাম যে এগুলো হচ্ছে কমার্শিয়াল নেম আপনাকে লিখতে হবে, ঠিক আছে, বা কমার্শিয়াল অ্যাব্রিভিয়েশন যেগুলো, এগুলো একটু লিখেন।
তার মানে এই টেবিলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। তো আপনারা দেখবেন মাঝে মাঝে আপনারা তো ইয়ান ম্যানুফ্যাকচারিং তো পড়েন না এখনও, তো যখন ইয়ান ম্যানুফ্যাকচারিং যখন পড়বেন তখন ওইখানে একটা ইফেক্ট আসবে যে আপনার ফাইবারের মধ্যে পিপি চলে গেছে, পিপি। তাহলে পিপি বলতে কী বোঝাচ্ছে? পিপি বলতে বোঝাচ্ছে হচ্ছে পলিপ্রোপাইলিন, পি বলতে হচ্ছে পলিইথিলিন, হ্যাঁ। তারপর আরও দিয়ে একটা আছে এখানে যে CLY, লায়োসেল। আমরা মোটামুটি এইখানে যতগুলো ফাইবার আছে কোনগুলো, হ্যাঁ, ইলাস্টেন EL, তারপর হচ্ছে মড অ্যাক্রাইলিক MAC, এরকম। দেখেন আচ্ছা, এখন আপনাদের তো মানে তৈচার ক্লাস নিচ্ছে না? তৈচার পলিমার ক্লাস নিচ্ছে, তাই তো? আচ্ছা, টেক্সটাইল ফিজিক্স নিচ্ছে। পলিমার কে নিচ্ছে আপনাদের? পলিমার কেমিস্ট্রি। আচ্ছা, পলিমার সম্পর্কে ধারণা আছে তো বেসিক, তাই না? ধারণা আছে না? আচ্ছা, পলিমার কি বলেন তো? পলিমার কি? হ্যাঁ, মূল কথা হচ্ছে যে পলিমার হচ্ছে অনেকগুলা মনোমারের সমষ্টি, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে পলিমার হচ্ছে অনেকগুলো মনোমারের সমষ্টি। যদি আমাদের যদি স্ট্রাকচারটা এরকম হয় যে CH2 ডাবল বন্ড CH2, এটা কি বলেন তো? এটা হচ্ছে ইথিলিন। তাহলে এই ইথিলিনগুলো যদি আমি কি করি যে একটার সাথে আর একটা যদি অ্যাটাচ করতেই থাকি তাহলে এটার নাম হয়ে যাবে পলিইথিলিন। তাহলে CH2 বন্ড CH2, এখানে ব্র্যাকেটে কী লেখা হয়? N, ঠিক আছে। এবং এই N এর মানটা হচ্ছে 10-এর থেকে বড় হইতে হবে। 10-এর থেকে কী হইতে হবে? বড় হইতে হবে 10-এর থেকে। কেন বলতে পারবেন? কেন বলতে পারবেন না? 10-এর থেকে না, আরও একটা কারণ আছে। কি বলেন সেটা বলেন, আর একটা কারণ কি? চেইন তো এমনিই তৈরি করতেছে, 10টা 20টা 25টা করতেছে, 10টার নিচে কেন হওয়া যাবে না? কিছু একটা তো আছে, কিন্তু আপনাদেরকে জানা আছে? আচ্ছা, ঠিক আছে। যদি 10টার নিচে থাকে, হ্যাঁ, বা 10টা পর্যন্ত থাকে, ওইটাকে বলা হচ্ছে অলিগোমার। অলিগোমার অলিগোমার আমরা আসতেছি, ওগুলো আছে। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে এখানে পলিমার হচ্ছে অনেকগুলো মনোমারের সমষ্টি এবং এই মনোমার থেকে পলিমার তৈরি করার যে প্রসেস এটাকে বলা হচ্ছে হলো পলিমারাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এই কথাগুলো এখানে বলা আছে, আমার মনে হয় না এগুলো হচ্ছে আপনাদের খুব বেশি বোঝানো দরকার, কারণ অলরেডি হচ্ছে আপনারা কেমিস্ট্রি পড়তেছেন। সো কেমিস্ট্রিতে এগুলো মোটামুটি আলোচনা করা হচ্ছে। তো আমি বেসিক্যালি চলে যাই, এরপর হচ্ছে এটাতে। আচ্ছা, আমি অলিগোমারটা চলে যাচ্ছি। দেখেন, এই যে অলিগোমার, যেটা বললাম যে আপনার এনের মানটা যদি 10-এর থেকে কম হয়, 2টা থেকে 10 পর্যন্ত হয়, তাহলে ওইটাকে বলবো হচ্ছে আমরা অলিগোমার। ক্লিয়ার? আচ্ছা, এখন পলিমার, অনেকে ভাবে পলিমার আর ম্যাক্রোমলিকুল দুটো সেম জিনিস। পলিমার এবং ম্যাক্রোমলিকুল কি? সেম জিনিস। ম্যাক্রোমলিকুল হচ্ছে একটা বৃহৎ মলিকুল। ম্যাক্রোমলিকুল কি? একটা বৃহৎ বড় একটা চেইন এখানে। তা আপনারা তো বলতে পারেন যে স্যার পলিমারও তো একটা বিশাল একটা চেইন, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে রিপিটিং ইউনিটে। রিপিটিং ইউনিট কি? এই যে দেখেন অনেকগুলো আপনি কি করছেন? ইথিলিন এখানে যোগ করছেন, কিন্তু দেখবেন যে আমি এখানে লিখলাম CH2 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 আবার হচ্ছে CH2 লিখতেই থাকেন, কিন্তু আপনি দেখবেন যে বেসিক্যালি এই এতটুকু জায়গায় সে কী করছে? রিপিট করছে। হ্যাঁ, রিপিট করছে। তো এই যে এই এতটুকু জায়গায় রিপিট করছে, এটার নাম হচ্ছে রিপিটিং ইউনিট। মানে যে ইউনিটটা বারবার রিপিট করে পলিমারটা গঠন হচ্ছে, এটাকে বলতেছি আমরা কি? রিপিটিং ইউনিট। তো বেসিক্যালি এই পলিমারের মধ্যে আপনার রিপিটিং ইউনিট থাকে, কিন্তু ম্যাক্রোমলিকুলের মধ্যে কোনো প্রকার রিপিটিং ইউনিট থাকে না। তবে সব কিছুর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, দেখেন এখানে বলা আছে যে ব্যতিক্রম হচ্ছে যে প্রোটিন যেটা আছে এটাও তো একটা পলিমার। প্রোটিন পলিমার না? কিন্তু প্রোটিন বাস্তবিক পক্ষে হচ্ছে একটা ম্যাক্রোমলিকুল। তো এইটাকেও তারা কি মানে এটাকে তারা এক্সেপশন হিসেবে বলছে যে ম্যাক্রোমলিকুলের মধ্যে জাস্ট হচ্ছে আপনার যেটা প্রোটিন যেটা ওইটা শুধু পলিমার, বাকি যা আছে সবই ম্যাক্রোমলিকুল, মানে ওইটার আলাদা কোনো নাম নাই। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষা যদি আসে যে ম্যাক্রোমলিকুল এবং হচ্ছে পলিমারের দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে একটাতে রিপিটিং ইউনিট থাকবে আর একটাতে রিপিটিং ইউনিট থাকবে না। তাহলে আপনারাই বলেন
যে সকল ম্যাক্রোমলিকুল কি পলিমার হতে পারবে? তার আগে একটু ভেবে বলেন তো। পারবে না, কিন্তু সকল পলিমার কি হতে পারবে? ম্যাক্রোমলিকুল। ওই যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, একটা পড়ছেন না আপনারা? আচ্ছা, ঠিক এই সিস্টেমের। এখন দেখেন, আচ্ছা সেদিন তো মনে হয় আমি ক্রিস্টালিটি অ্যামরফাস একটু দেখাইছিলাম না? তো এখানে বলা আছে যে হচ্ছে এই জায়গাটা একটু অ্যারেঞ্জড আছে, এই কারণে এটা হচ্ছে আপনার কি ক্রিস্টালিন, এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে হাফ হাজার স্টাইলে আছে। সো এটা হচ্ছে অ্যামরফাস। যেহেতু দুইটার এখানে কম্বিনেশন আছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে সেমি ক্রিস্টালিন। এই কথাগুলো আমি গতদিন আলোচনা অলরেডি করছি। আর দেখেন পলিমারাইজেশন কি পড়াইছি? পলিমারাইজেশন কি মানে মূল কথা হচ্ছে আমরা এতক্ষণ যা পড়লাম মোটামুটি তোমাদের হচ্ছে বেসিক লেভেলে যে কেমিস্ট্রি পড়ানো হয়েছে ওইখানে ওগুলো কাভার হয়ে যাওয়ার কথা, তবু আমি হচ্ছে জাস্ট তোমাদের স্মরণ করাই দিলাম জিনিসগুলো যে পলিমারাইজেশন কি। আচ্ছা এখন দেখো, পলিমারাইজেশন হচ্ছে টোটাল এখানে এরা দেখাইছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে কনডেনসেশন, আর একটা হচ্ছে কোপলিমারাইজেশন। দেখো আমি দুইটা জিনিস বোঝাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যাডিশন, সেকেন্ড হচ্ছে কনডেনসেশন। আচ্ছা অ্যাডিশনটা কি? অ্যাডিশনটা হচ্ছে আপনার একটা মলিকুলের সাথে আর একটা মলিকুল জাস্ট অ্যাড হবে। কীরকম? যে আপনি হচ্ছে এখানে কি নিলেন, CH2 ডাবল বন্ড CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH2, এটা কি আসবে? জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে যেয়ে দুইটা কি হয়ে যাবে? অ্যাড হবে। কীরকম? যে CH2 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 CH2। আচ্ছা দাঁড়ান, দুই দিকে দুইটা হাত থাকবে। আচ্ছা আপনারাই বলেন তো, এখানে হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে? মানে নতুন প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি যে আপনার CH2 আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে কোনো পানি বা কোনো অ্যালকোহল বা কোনো হচ্ছে অন্য কোনো বাই প্রোডাক্ট তৈরি হয়েছে? হয় নাই। জাস্ট কি হয়েছে যে ডাবল বন্ডটা ভেঙে যে আপনার কি হয়েছে, জাস্ট হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এতটুকুই তো। তো যে আপনার পলিমারাইজেশনে আপনার হচ্ছে কোনো প্রকার বাই প্রোডাক্ট তৈরি হয় না, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডিশন পলিমারাইজেশন। সেটাকে আমরা কি বলবো? অ্যাডিশন পলিমারাইজেশন। আর যেটাতে হচ্ছে আপনার বাই প্রোডাক্ট তৈরি হবে সেটা কীরকম? সাপোজ মনে করেন এটার সাথে একটা OH আছে, আবার মনে করেন এখানে আপনার তো H তো এখানে থাকবেই। মানে আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছি, আমরা ওগুলো বিস্তারিত পড়বো। তো যেখানে H আর OH থাকে সেখানে কি তৈরি হয় বলতে পারবেন? পানি তৈরি হয়। তার মানে হচ্ছে এখানে আপনার কি হবে? পানিটা কি হবে? ইলিমিনেট হয়ে যাবে। সো আপনার হচ্ছে যদি দুইটা প্রোডাক্ট এমনভাবে পলিমারাইজড হয় যে সেখান থেকে কোনো বাই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেই পলিমারাইজেশনটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ গ্রোথ বা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। তাহলে হচ্ছে আপনার অ্যাডিশন পলিমারাইজেশন এবং স্টেপ গ্রোথ পলিমারাইজেশন দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে স্টেপ গ্রোথের মধ্যে আপনার বাই প্রোডাক্ট পাবেন, আর হচ্ছে কনডেনসেশনে কি কোনো প্রকার কনডেনসেশনও তো পাবেন, বোঝেন নাই? কারণ স্টেপ গ্রোথ এবং কনডেনসেশন তো সেম। যেটা আমি কিন্তু ইচ্ছা করেই বলছি যে আপনাদের আসলে মনোযোগ আছে কিনা। মনোযোগ কি আছে না? আমি একা একা বলে যাচ্ছি, কোনটা বলেন তো? আচ্ছা আমি যে পড়াই বুঝেন না? বুঝেন না? আচ্ছা স্টেপ গ্রোথ এবং কনডেনসেশন সেম জিনিস। তাহলে স্টেপ গ্রোথ বা কনডেনসেশনে আপনার বাই প্রোডাক্ট তৈরি হবে, আর অ্যাডিশনে কোনো প্রকার বাই প্রোডাক্ট তৈরি হবে না। এখন আমি যদি পরের স্লাইডে যাই, দেখেন এই যে এডিশন বা চেইন রিয়াকশন সেম জিনিস। জাস্ট কী করলো এখানে দেখেন সব কিছুই ঠিক আছে, জাস্ট সিঙ্গেল বন্ড হয়ে গেছে, কোনো প্রকার কি বাই প্রোডাক্ট তৈরি হয় নাই। কিন্তু এই যে এখানে দেখেন H আর OH আছে, কি তৈরি হয়ে গেছে? পানি তৈরি হয়েছে। সো এটা হচ্ছে কনডেনসেশন বা কি স্টেপ গ্রোথ। ঠিক আছে? আচ্ছা এখন আপনি যে কোনো পলিমারাইজেশনেই করতে যান না কেন, ফার্স্ট হচ্ছে আপনাকে জানতে হবে যে পলিমারাইজেশন টোটাল 3টা স্টেপে হয়। কয়টা স্টেপে? 3টা স্টেপে। একটা হচ্ছে ইনিশিয়েশন মানে হচ্ছে জিনিসটা ইনিশিয়েট করতেছে, শুরু হচ্ছে। প্রোপাগেশন মানে ও কি বংশ বিস্তার করতেছে। আর টার্মিনেশন মানে কি?
যেটা পাওয়ার কথা সেটা পেয়ে গেছে। ক্লিয়ার? কেমনে কাজ করতেছে? ফ্রি রেডিক্যাল বুঝেন? হ্যাঁ, ফ্রি রেডিক্যাল কি বলেন তো? হ্যাঁ, ফ্রি রেডিক্যাল কি বলেন তো? এই মেয়েরা বলেন, বলেন সিয়ার, আপনি বলেন কি বলেন? এটা তো অর্গানিক কেমিস্ট্রির সাথে রিলেটেড না। এটা অর্গানিক কেমিস্ট্রির সাথে রিলেটেড না। আচ্ছা, ফ্রি রেডিক্যাল হচ্ছে মূলক তো বুঝেন, যৌগমূলক বুঝেন না? যৌগমূলক, এটা হচ্ছে একটা যৌগমূলক যেটা হচ্ছে আপনার উত্তেজিত অবস্থায় থাকে। কীরকম? যে সাপোজ এর মানে গায়ে অনেক রক্ত গরম, ঠিক আছে, যাকেই পায় তাকেই মনে করেন মারধর শুরু করে। তো এই ব্যাটা কী করছে, এ তো প্রচুর মনে করে সন্ত্রাসী, সে কি করবে, সে ডাবল বন্ডে যে অ্যাটাক করবে। তাহলে ডাবল বন্ডে অ্যাটাক করার সাথে সাথে কী হবে, দুইটা সিঙ্গেল বন্ড তৈরি হবে না? আচ্ছা দেখি, CH2 CH2, দুইটা সিঙ্গেল বন্ড তৈরি হলে একটাতে আর বসা যাবে, আর এই যে এর উপরে যে আপনার সন্ত্রাসের চিহ্ন, এই সন্ত্রাসের চিহ্নটা কি থাকবে এখানে, অ্যাভেলেবল থাকবে। ক্লিয়ার? তার মানে একটা সন্ত্রাসী আর একটা ভালো মানুষের সাথে মিশে ওইটাকে কি সন্ত্রাসী বানাই দিল। এইটা হচ্ছে ইনিশিয়েশন, সে কাজটা শুরু করছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশনে কি করবে, এই যে এরকম আরও মলিকিউলস আছে না, দেখেন আর CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH2, তাহলে ঠিক আগের মতোই কাজ করবে। এ ডাবল বন্ডে যে অ্যাটাক করবে, তাহলে অ্যাটাক করলো, তাহলে আর CH2 সিঙ্গেল বন্ড, তাহলে কি হলো, এইখানেও কি সন্ত্রাসী তৈরি হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আপনার কি বংশ বিস্তার করলো। এখন দুই সন্ত্রাসী মিলে ভালো হয়ে যাবে। কেন ভালো হবে? কারণ দুইটাতে আপনার কি দুইটা হাত আছে, এই দুইটা হাত একসাথে অ্যাটাচ হয়ে গেলে কি তাহলে সন্ত্রাসী চিহ্নটা থাকবে না। আর CH2 যোগ আর CH2 কয়টা এখানে, 1 2 3 4, তাহলে এরও হচ্ছে একটা হাত ফাঁকা, এরও কি একটা হাত ফাঁকা, তাহলে দুটো যদি একসাথে অ্যাটাচ হয়ে যায় তাহলে কারো রিয়াকশন হবে? হবে না। সো এইখানে আপনার কি হয়ে যাবে, টার্মিনেশন। তাহলে এই যে ফার্স্ট কি করছে, ইনিশিয়েট করছে, কাজটা শুরু করছে। সেকেন্ডে বংশ বিস্তার করছে। থার্ডে কি হয়েছে, টার্মিনেশন করছে। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত টার্মিনেশন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কি প্রোপাগেশন হইতেই থাকবে। তো আপনাদের যে টিচার পলিমারাইজেশন পড়াবে উনি এগুলো বিস্তারিত পড়াবে। আমি হচ্ছে আপনাদের মানে ইন ডিটেলস না পড়ে যতটুকু পারা যায় অতটুকু আপনাদের আমি বুঝাই দিলাম। তাহলে হচ্ছে আপনার পলিমারাইজেশনের স্টেজ কয়টা, 3টা। ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন, সেকেন্ড হচ্ছে প্রোপাগেশন, থার্ড হচ্ছে টার্মিনেশন। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনাদের পলিমার সায়েন্স নামে একটা সাবজেক্ট আছে, তাহলে পরের সেমিস্টার অফার হবে, কিন্তু তাহলে বুঝে যান, ঠিক আছে। কিন্তু যতটুকু বেসিক দিয়ে দেওয়া দরকার আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, কনডেনসেশন। আচ্ছা দেখেন, এখন আপনি যে ম্যানমেড ফাইবার তৈরি করতেছেন, এখন ম্যানমেড ফাইবার দেখবেন যে কিছু কিছু ম্যানমেড ফাইবার তো উজ্জ্বল থাকবেই, তার মধ্যে আপনি যদি অতিরিক্ত কিছু যদি মিশাই দেন তাহলে দেখা যাবে যে ম্যানমেড ফাইবারটা এখন যে অবস্থায় আছে তার থেকে হয়তো এটা উজ্জ্বল হবে, না হয়তো কি উজ্জ্বলটা একটু কমে যাবে, ঠিক আছে। তো এইগুলোকে বলতেছি আমরা হচ্ছে অ্যাডিটিভস, এক্সট্রা। সাপোজ হচ্ছে কি বলবো, মেয়েরা তো রান্না করেন, তাহলে মানে কিছু কিছু আপনার মানে এটাকে কি বলে, যে মশলা থাকে না, যে হচ্ছে আপনার যে এইটা দিলে ঘ্রাণটা একটু বেশি আসবে, এটা দিলে স্বাদটা একটু বেশি হবে। তার মানে আপনার এমনিতেই হচ্ছে রান্না করা যায়, কিন্তু ওইটা দিলে কি হবে, একটু বেশি কি হবে বলেন তো, স্বাদ হবে নাকি টেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাপোজ হচ্ছে আপনারা ওই যে হ্যাঁ ম্যাজিক মশলা এটা বলা যায়। তারপর হচ্ছে আছে ওই যে কি যেন বলো এটাকে, আমি তো রান্না বান্না পারি না, কেমনে বোঝাই, ওই যে সবজির মধ্যে, হ্যাঁ
ওই যে উনি আপনি মনে আপনি কি মেসে থাকেন নাকি? ও আচ্ছা, এই জন্য নিজে রান্না করে খাইতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যেটা হচ্ছে আপনার উপকরণ, আপনি সেটার থেকে যদি একটা এক্সট্রা উপকরণ ইউজ করেন কোনো একটা উদ্দেশ্যে, তাহলে সেটা হয়ে যায় অ্যাডিটিভস। তো ফার্স্ট হচ্ছে আপনি যদি কোনো একটা ম্যানমেড ফাইবার, যদি টাইটানিয়াম ডাই অক্সাইড যদি ইউজ করেন, তো বেসিক্যালি টাইটানিয়াম ডাই অক্সাইডের কাজ হচ্ছে ম্যানমেড ফাইবারের উজ্জ্বলতাটা বৃদ্ধি করা। এবং দেখেন ওইটা হচ্ছে কি ব্রাইট ফাইবার। এখন এই টাইটানিয়াম ডাই অক্সাইডটা যদি আপনি 0.25 থেকে 0.5% ইউজ করেন, সেটা কি সেমি ডাল ফাইবার হয়ে যাবে। আপনি যদি বেশি পরিমাণ ইউজ করেন তাহলে ওইটা যাবে ব্রাইট, কিন্তু একটা স্পেসিফিক পরিমাণ যদি ইউজ করেন ওই অনুযায়ী হবে সেমি ডাল অথবা ডাল অথবা কি সুপার ডাল ফাইবার। ক্লিয়ার? তাহলে অ্যাডিটিভস কি বুঝাইতে পারছি? এগুলো জাস্ট জানার জন্য, এগুলো আসলে পরীক্ষার জন্য খুব বেশি একটা লাগবে না, তবে এগুলো জানার জন্য। হ্যাঁ, এখন দেখাবো হচ্ছে ডিপি। ডিপি কি জিনিস? হ্যাঁ, ডিসপ্লে পিকচার। আচ্ছা, ডিপি দেখেন, ডিপি হচ্ছে, আচ্ছা আপনারা একটু বলেন তো, এই যে আমি যে লিখছি এখানে CH2 এটা তো রিপিট হয়েছে তাই না? CH2 এটা হচ্ছে কি রিপিটিং ইউনিট। যতটা রিপিটিং ইউনিট থাকবে সবগুলোকে যোগ করলে যে মানটা পাবো, মলিকুলার ওয়েটটা পাবো, ওইটা হচ্ছে ডিপি। কি বলছি? যতগুলো আপনার রিপিটিং ইউনিট আছে সবগুলো রিপিটিং ইউনিটের টোটাল যে মলিকুলার ওয়েট, সেটাকে বলতেছি আমরা ডিপি। এবং ডিপি মানে হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিপি হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, ডিগ্রি অফ পলিমারাইজেশন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভুল বলছি। সেটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন বলতে বোঝায় যে টোটাল যে আপনি রিপিটিং ইউনিট আছে ওর সংখ্যাটা। আমি একটু ভুল বলছি, টোটাল মলিকুলার ওয়েট না, ওইটা হচ্ছে টোটাল মলিকুলার যে আপনার যে রিপিটিং ইউনিট যে কয়েকটা থাকবে তার সংখ্যা। তার মানে হচ্ছে দেখেন, পলিমার ওয়েট বাই মোনোমার ওয়েট। টোটাল মলিকুলার ওয়েটকে যদি আমরা হচ্ছে মোনোমারের ওয়েট দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ডিপি। এবং ডিপি যত বেশি হবে, রিপিটিং ইউনিটের সংখ্যা কি তত বেশি হবে। আর রিপিটিং ইউনিটের সংখ্যা যত বেশি হবে সেটা কি তত বড় মলিকুল। ক্লিয়ার? ওকে, তাহলে আপনি আমাকে একটা বেসিক কনসেপ্ট একটা বলেন তো, যে ডিপি যত বেশি হবে মলিকুলার ওয়েট তত কি হবে? কি বলে? বেশি হবে। CH2 সংখ্যা যত বেশি হবে মলিকুলার ওয়েট বেশি হবে না? আচ্ছা, যদি মলিকুলার ওয়েট যদি বেশি হয় তাহলে এখানে বন্ডগুলোকে ভাঙতে আপনার শক্তি কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তার মানে এর গলনাঙ্ক বেশি অবশ্যই। সো এর হচ্ছে আপনার টিজিটা বেশি, টিএমটাও বেশি। টিজি টিএম বুঝেন? আচ্ছা বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরেন। টিএম হচ্ছে মেল্টিং টেম্পারেচার, মানে গলনাঙ্ক। কিছু কিছু ম্যাটেরিয়াল দেখবেন যে গলে যাওয়ার আগে একটু হালকা নরম হয়ে যায়, তারপর গলে যায়। এই যে হালকা নরম হচ্ছে, যে টেম্পারেচারে হালকা একটু নরম হয়ে যাচ্ছে, রাবারের মতো আচরণ করবে, ওইটাকে বলবো হচ্ছে আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিজি। ওইটাকে বলবো হচ্ছে আমরা, এটা মানে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। যে হিটে হচ্ছে আপনার গলে যাচ্ছে ওইটাকে বলবো হচ্ছে আমরা মেল্টিং টেম্পারেচার। ঠিক আছে? আর যে হিটে হচ্ছে সে রাবারের মতো আচরণ করে, রাবারের মতো, ঠিক আছে, ওই ফেজটাকে বলে গ্লাস ট্রানজিশন ফেজ। হ্যাঁ, আর ওই টেম্পারেচারটাকে বলা হয় গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে। দেখেন তো এখানে এরা বলে দিছে যে ভিসকসের ডিপি হচ্ছে 250 থেকে 700। তারপর এসিটেড ফাইবারে হচ্ছে ডিপি কত? 220 থেকে
300, তার মানে এতগুলো রিপিটিং ইউনিট থাকে। এখানে রেঞ্জ দিয়ে দিছে কেন? এর মাঝামাঝি একটা অবস্থায় থাকতে পারে বা এই রেঞ্জেও থাকতে পারে, এর থেকে বড় হইতে পারে, তবে নর্মাল হচ্ছে এই রেঞ্জ কি বেশি ইউজ হয়। সাপোজ কটনের ডিপি হচ্ছে 5000, অ্যাক্রাইলিকের ডিপি হচ্ছে 2000, পলিপ্রোপাইলের ডিপি হচ্ছে 7000। তো এরকম অনেক ডিপি আছে, আপনাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু জানবেন যে আসলে পিইটি, তারপর হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার, তারপর হচ্ছে অ্যাসিটেট ফাইবার, কাপ্রো ফাইবার, এগুলোর ডিপি কত। মলিকুলার ওয়েট জানার কোনো দরকার নেই, কিন্তু আপনাকে ডিপিগুলো জানতে হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো আমরা কি করলাম? বেসিক জিনিসপত্রগুলো দেখলাম। এখন আমরা মূল পড়ালেখায় চলে আসি। সেটা হচ্ছে, হ্যাঁ না দরকার আছে তো, কিন্তু ওগুলো বেসিক জিনিস। সাপোজ ম্যাথ করার আগে কি সূত্র পড়তে হয় না? তো বেসিক জিনিসগুলো দিয়ে দিলাম। এখন আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকবো। ম্যানমেড ফাইবার আপনি যে তৈরি করতেছেন, টোটাল 3টা ফর্মে তৈরি হতে পারে। একটা হচ্ছে স্টেবল ফর্ম, একটা ফিলামেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ফিলামেন্ট টো ফর্ম। ঠিক আছে, আমি ধীরে ধীরে বোঝাই। দেখেন এই চিত্রটা দেখাই। যে ফাইবারগুলা ছোট ছোট, তুলনামূলক ছোট, এগুলোকে বলবো হচ্ছে স্টেবল ফাইবার। আর যেগুলো হচ্ছে অনেক লম্বা, এগুলোকে বলবো হচ্ছে আমরা ফিলামেন্ট ফাইবার। ক্লিয়ার? যে ফাইবারগুলো হচ্ছে আপনার কি ছোট ছোট, সেগুলোকে বলবো হচ্ছে স্টেবল ফাইবার। আর যে ফাইবারগুলো অনেক লম্বা, সেগুলোকে বলবো হচ্ছে কি, হ্যাঁ আছে তো। স্টেপলের মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে শর্ট স্টেপল, একটা হচ্ছে কি লং স্টেপল। ঠিক আছে, আচ্ছা দেখেন তো, আপনারা দেখেন তো ফিলামেন্ট ফাইবারকে কেটে কেটে আপনি ছোট ছোট করতে পারবেন না? পারবেন। সো আপনি ফিলামেন্ট ফাইবার থেকে স্টেবল ফাইবার পাবেন, কিন্তু স্টেবল ফাইবার থেকে কি ফিলামেন্ট ফাইবার পাওয়া সম্ভব? সম্ভব না। হ্যাঁ, জোড়া জোড়া লাগালে তো ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ঠিক আছে, আপনার কোনো প্রয়োজন না স্যার, আপনি কেন জোড়া লাগাবেন? ঠিক আছে, দেখেন তো এরা এই কথাটাই বলছে যে শর্ট স্টেবল ফাইবারগুলো হচ্ছে ডিসক্রিট লেন্থ, মানে এগুলো লেন্থ হচ্ছে কি তুলনামূলক ছোট, ডিসক্রিট লেন্থ এগুলো। ঠিক আছে, বিচ্ছিন্ন বোঝেন? বিচ্ছিন্ন, ডিসক্রিট মানে কি বিচ্ছিন্ন। হ্যাঁ, ডিসক্রিট আর কন্টিনিউয়াস পড়েননি তো? ডিসক্রিট যেগুলো, এগুলো হচ্ছে স্টেবল। এই দেখেন ছোট ছোট করছে, এগুলো হচ্ছে ডিসক্রিট। আর এই যে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস লেন্থ, যার কোনো কি লেন্থ নাই, সো ইনডিফিনিট লেন্থ এখানে বলছে। ক্লিয়ার? আর ফিলামেন্ট টো হচ্ছে এই যে এরকম অনেকগুলো ফিলামেন্ট ফাইবার যখন আমরা নিব, সেগুলোকে বলবো হচ্ছে আমরা ফিলামেন্ট টো, সেগুলোকে বলবো কি ফিলামেন্ট টো। এবং এইখানে এর একটা কথা বলছে যে 100 or more স্পিনারেট, 100 or more স্পিনারেট আবার কি জিনিস? স্পিনারেট হচ্ছে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে স্পিনারেট, এইটা এইখানে হচ্ছে কয়টা স্পিনারেট? একটা স্পিনারেট এখানে। তো এইরকম 100টা স্পিনারেট থেকে যতগুলো আমার ফিলামেন্ট ফাইবার হয়, সবগুলোকে একত্রে করে টো হবে। বুঝতে পারছেন? সাপোজ আমি আমাদের কথাই বলি, ঠিক আছে, যে হচ্ছে একটা চুল, ঠিক আছে, ওইটা হচ্ছে ফিলামেন্ট, আর চুলে যখন গোছা হবে ওইটা হচ্ছে ফিলামেন্ট চুল। বুঝতে পারছি? তো এতটুকুই মনে হয়েছিল আপনাদের হচ্ছে ফার্স্ট স্লাইড, আর কিছু নাই। বলেন আপনাদের কোথাও বেসিকের সমস্যা আছে কিনা, এটা একটু আমরা দেখি। চিত্র, ও ভিডিও অফ করতে হবে, অফ করে দেই।